এককালে এই গৌড় থেকেই বাংলা শাসন করতেন শশাঙ্ক। পরবর্তীকালে সুলতানি আমলে এই গৌড় থেকেই ইলিয়াস শাহ, হুসেন শাহরা বাংলা তথা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে দাপিয়ে বেড়াতেন। ক্ষমতার নানা অধ্যায় দেখেছে গৌড়, আজ যাকে আমরা চিনি মালদা নামে। আম আর আমসত্ত্বের এই জেলার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কিছুটা অম্লমধ্য। কখনো হাতে আসে, কখনো বা হাত থেকে বেরিয়ে যায়। 2021-এর মতো বিধানসভাতে 2026-এও কি ঘাসফুল ফুটবে এই জেলায়, নাকি 2024-এ যেমন তৃণমূলকে শূন্য হাতে ফিরিয়েছিল এই জেলা, 2026-এর বিধানসভা ভোটেও একই প্রতিফলন ঘটবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমি ভোটের ভবিষ্যৎ নিয়ে এসেছি মালদা জেলায়। এককালে দেশের রাজনীতিতে মালদার পরিচয় ছিল গনি খান চৌধুরীর জেলা হিসেবে। বরকত গনি খান চৌধুরীর উপকার পাননি এমন পরিবার মালদায় খুঁজে পাওয়াই মুশকিল ছিল। হয়তো সেই কারণেই আজ যখন গোটা পশ্চিমবঙ্গে কংগ্রেস কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে, সাইনবোর্ড হয়ে গেছে, কিন্তু মালদা কংগ্রেসকে ফেরায়নি। রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ মালদা দক্ষিণ থেকে গনি পরিবারেরই সদস্য ঈশা খান চৌধুরী। ম্যাজিক মিনস একটা বিশ্বাস, একটা ট্রাস্ট, মানুষ একটা রিলেশনশিপ। ম্যাজিক শুধু না, উনি অনেক কিছু করেছেন বাংলা মানুষের, দেশের জন্য। হি ওয়াজ আ ন্যাশনাল লিডার অলসো। আমাদের মহাত্মা গান্ধীজি যে আমাদের দেশকে স্বাধীন দিয়েছে, উনি শিক্ষা দিয়েছেন কংগ্রেসের গরিব মানুষের উন্নয়ন করো, সেবা করো। সেই বরকত গনি খান সাহেব যেহেতু সেরকম কাজ করতো, আর আমাদের শিক্ষা তাই। তার জন্য আজকে আমাদের একটা, আপনি যখন বলছেন পরিবার, আমরা মনে করি যত মানুষ আছে মালদাতে ওরা হচ্ছে আমাদের পরিবার। বিধানসভার হিসেব নিকেশ বুঝতে এসেছি মালদায়, কিন্তু শুরুটা করব লোকসভা দিয়ে। এই মালদা জেলায় দুটি লোকসভা আসন, একটা মালদা উত্তর, একটা মালদা দক্ষিণ। গত লোকসভা ভোটে মালদা উত্তর জিতেছে বিজেপি, আর মালদা দক্ষিণ গিয়েছে কংগ্রেসের দখলে। বিধানসভার 12টি সিটের মধ্যে একটি সিটেও এগিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু লোকসভার হিসেব কি বিধানসভা ভোটে মিলবে? যদি ভোট সঠিক হয়, যদি ভোটের অধিকার পায়, তাদের নিজের কনস্টিটিউশনাল অধিকার পায়, আমাদের এক্সপেকটেশন অনেক হয়। কিন্তু যদি এসআর প্রসেস, যদি মানুষ সঠিক ভোট দিতে পারে না, তাহলে আমি ভোট বলবো না ওকে। আমি বারবার বলছি ওটা ভোট ছড়িয়ে ডিপ্রাইভেশন অফ ভোট। এসআইআর প্রক্রিয়াটা বিজেপি আমরা নিয়ন্ত্রণ করছি এরকম ব্যাপার নয়। এই প্রক্রিয়াটা সুস্থভাবে যদি চলতো এই অসুবিধাগুলো দাঁড়াতো না। রাজ্য সরকার যখন এইটা নিয়ে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট যখন কোর্টের উপরে ফেলে দিল, জাজদের যখন দায়িত্ব দেওয়া হলো, জাজরা তো প্র্যাকটিক্যালি আইনে যা আছে সেটাই করবে। কিন্তু ওটা যদি যে পদ্ধতিতে চলতো, সেইগুলো আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা অ্যাডমিনিস্ট্রেশন যারা থাকে তারা কিন্তু অনেক পাবলিক ডিলিংসে অনেক সফট, এতটা হয়তো নাম বাদ পড়তো না। ভুল সিদ্ধান্তের জন্য আমি বলবো তড়িঘড়ি করে এসআইআর করার জন্য যে ডিলিটেড হয়ে যাচ্ছে, হুট করে তার নাম যখন সে ভোট দান থেকে বিরত থাকছে, অ্যাংজাইটি একটা শুরু হচ্ছে এবং
প্রেশার, মেন্টালি একটা প্রেশার আসছে যে কি হবে। একটা চক্রান্ত করা হচ্ছে এবং 2014 সাল থেকে এই চক্রান্তটা শুরু হয়েছে, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাজনীতির গতিপথ বদলের একটি সরলরেখা দেখা যায়। যেমন ধরুন, কোনো জেলা লালেদের দখলে ছিল, সেটা এখন গেরুয়া হয়েছে। আবার কোনো জেলা বামেদের দখলে ছিল, সেটা তৃণমূলে হয়েছে। কিন্তু মালদা জেলার মাটির রং বদলায়নি, রাজনীতির চরিত্র বদলেছে। রাজ্যে পালাবদলের পর দীর্ঘদিন মালদা অধরা থেকেছে তৃণমূল কংগ্রেসের। মালদা চিরকালই খরাছোঁয়ার বাইরে ছিল। এমনকি 2016 ভোটেও মালদা তৃণমূলকে শূন্য হাতে ফিরিয়েছিল। এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মালদায় এসেছেন। মালদাবাসীর কাছে আম আর আমসত্ত্ব দুই চেয়েছেন। মালদাবাসী বারবার মুখ ফেরালেও 2021 সালে মালদা দুহাত উপর করে ভোট দেয় তৃণমূলকে। 12টা সিটের মধ্যে 8টি সিট জিতে নেয় তৃণমূল কংগ্রেস। এই পালাবদল যত না রঙের পালাবদল, তার থেকে অনেক বেশি রাজনীতির পালাবদল। 2021 সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা ডেফিনেটলি ব্যতিক্রম। আমরা খুব কনফিডেন্ট যে মালদায় এবার কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে, কারণ আমরা যেখানেই যাচ্ছি প্রচারে মানুষ কিন্তু খুব ভালো রেসপন্স করছে। এনআরসি নিয়ে আতঙ্ক, ক্ষোভ, পথে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ, এই সবকে কেন্দ্র করেই 2021 বিধানসভা ভোটে ঘাসফুল ফুটেছিল মালদাতে। এই হাওয়া ঝিমিয়ে যেতেই 2024 ফের মালদার দখল নেয় কংগ্রেস। 2024 তৃণমূলের পাওয়া 52% ভোট নেমে আসে 33%। 2026 কি হবে? যে দুটো শাসক দলের যে কাজ করেছে ওদের জন্য বিজেপি এবং টিএমসি, সেটা ছিল বিভেদ আর ভয়। কারণ এনআরসি এর মতন একটা ডিভাইসিভ ইস্যু। এনআরসি, আমি আপনাদেরকে বলি যে বড় বড় বিজেপি মন্ত্রী মালদাতে এসে বলে যে আমরা বাংলাদেশ, যত মাইনরিটি কমিউনিটি আছে আমরা বাংলাদেশ পাঠাবো। তো অলরেডি এখানে একটা ডিভিশন তৈরি হলো। টিএমসি তো একটা রুলিং পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের একটা দায়িত্বশীল জবাব ছিল, হওয়ার উচিত ছিল যে আপনারা বাংলাভাষী, মালদাবাসী, আপনারা তো আপনার জন্ম তো বাইরে হয়নি, আপনারা বাংলাদেশি নয়, তাহলে আপনি ঘাবড়াবেন না, আপনার কিছু হবে না। এটা না বলে টিএমসি এখানেও মানুষকে বিভ্রান্তি দেখেছে, ভয় দেখেছে যে না, যে বিজেপি বলছে এটা সঠিক, যদি আমাদের সরকার ভোট না দেয় তো অটোমেটিকলি আপনি অলমোস্ট বলতে পারবেন ধর্ম নিয়ে, এটা খুব দুঃখিত ব্যাপার, কারণ আমাদের কংগ্রেস পার্টি হচ্ছে ধর্ম নিরপেক্ষ পার্টি, এখানে ধর্ম নিয়ে 2021 আপনার ভোট ডিভাইড হলো। এবার মালদা উত্তাল এসআইআর নিয়ে। এই মালদা জেলায় প্রায় প্রতিটা কেন্দ্র থেকেই লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, যাদের বেশিরভাগই মুসলমান। তার ফলে মালদা জুড়ে ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ তুঙ্গে উঠেছে। এই ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ যদি এককাট্টা হয়ে তৃণমূলের দিকে যায়, তাহলে মালদার রং সবুজ হবে। আর যদি কংগ্রেস এবং তৃণমূলে ভাগ হয়, সেক্ষেত্রে মালদা কিন্তু বিজেপির দিকেই হেলে থাকবে। আজকে মালদা জেলায় 8.5 লাখ নাম বাদ, তার মধ্যে 70% কিন্তু মাইনরিটি। এটা তো প্রমাণই হয়ে যাচ্ছে যে একটা বিশেষ কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। এসআইআর বিজেপিকে লাভ দেবে বলছেন? এখন যদি আমরা তো আগে থেকে বলছি এটা যে অনুপ্রবেশকারী, বিভিন্নভাবে বাংলাদেশিরা এখানে এসে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করছে, এটা বারে বারে বলছি। তো এসআইআরের যা হয়েছে তাতে তো আমাদের মনে হচ্ছে সেই জায়গাটায় সিলমোহর পড়বে। তো স্বাভাবিকভাবে সেইখানে যদি, এবং সেই ভোটটা প্র্যাকটিক্যালি বামফ্রন্টের সময় বামফ্রন্টের ছিল,
এখন তৃণমূলের দিকে আছে। কারণ এই ভোটটা নিয়ে 2004 বা 1 সাল ওই টাইমে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু পার্লামেন্টে বারে বারে এইটা অনুপ্রবেশটা নিয়ে বলেছে যে বামফ্রন্ট এই ভোটগুলোকে করছে। পরবর্তীকালে যাই হোক সেই ভোটটা তৃণমূলের কাছে আসছে। তো সেই ভোটটা যদি বাদ হয় বা ঠিকঠাক ভোটাররাই যদি ভোটার থাকে তাহলে নিঃসন্দেহে তো আমাদের লাভ। ইন্টেনশনালি ভোট ডিলিট করে দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কমের উপরে আঘাত হানতে চাইছে, যে তাদের মাইনরিটির উপরে ইয়েস মাইনরিটির উপর আঘাত হানতে চাইছে, যে তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে হবে। সে আতঙ্কটা থেকে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই। এই যে মোথাবাড়ির সিচুয়েশন, সম্মানীয় মুখ্যমন্ত্রী এলেন, কংগ্রেসকে দোষারোপ করলেন, কিন্তু এটা তো সাধারণ মানুষের একটা এমন উত্তেজনা বেড়েছে, এটা কারো হাতে নেই। আর ওদেরকেই বা কীভাবে আমরা দোষ দিতে পারি? কারণ কি আজকে ছোট ছোট বাচ্চারা, মহিলারা সবাই কিন্তু রাস্তায় নেমে গেছে, ভয় পাচ্ছে। এমন একটা সিচুয়েশন হয়েছে, বাধ্য হয়ে তারা একজোট হতে বাধ্য হচ্ছে হিন্দুরা, নিজেদের অস্তিত্ব, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা। এখন এইটা যেটা হচ্ছে এবং এটা আমাদের যেটা মনে হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত না, এটাকে করানো হচ্ছে। সেটা রাজ্যের সরকারি দল হোক বা তার যে সংস্থা আছে সাহায্যকারী আইপ্যাক, আমাদের মনে হচ্ছে তারা করাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার নাম করে বলছেন, বিজেপি আপনার নাম করে বলছে, এর পিছনে সাবিনা ইয়াসমিনের ইয়ে রয়েছে, ইন্ধন আছে। শুভেন্দু অধিকারীকে জানি না, সব ব্যাপারে সাবিনা ইয়াসমিনেরই নাম নিতে হয়। সাবিনা ইয়াসমিনকে ভয় পায়, তবে ভোটের আগে ये डर मुझे बहुत अच्छा लगा, যে ভোটের আগে ये डर अच्छा लगा, যে ভোট होने से पहले हार गया तो मैं तो कुछ हूँ, तब मैं कुछ हूँ। মালদায় হিন্দু আর মুসলিম জনসংখ্যা কার্যত 50-50। এসআইআরকে ঘিরে তৈরি হওয়া আবহ এবং পরবর্তীকালের অশান্তি এই জেলায় হিন্দুত্বের জমি আরো কিছুটা পোক্ত করেছে, ধর্মের হাওয়ায় আরো কিছুটা হাওয়া জমিয়েছে। গত বিধানসভা ভোটে 2021-এ এই জেলা থেকে 4টি আসন পেয়েছিল বিজেপি। এবারে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যদি ভোট ভাগাভাগি হয়, সেক্ষেত্রে পদ্মের জমি আরো উর্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোট কাটাকাটিটা এখন কি প্রক্রিয়া হয় সেটার বিষয় আছে। এখন দেখুন, এখানে যদি মানুষ যদি মনে করে যে আমরা কংগ্রেস জিতবে, মুসলিম ভোট কিন্তু কংগ্রেসের দিকে যাবে। যদি ভাবে তৃণমূল জিতবে যে সিটটা, সেই জায়গায় তৃণমূল যাবে। লোকসভার ভোটের আমাদের এই ইউপিএস। মানুষ কিন্তু খুব সচেতন, কোন ভোট কাকে দিতে হবে এটা কিন্তু মানুষ ডিসাইডেড। আপনি আর অম্লান ভাদুড়ি যে একই কথা বলছেন, আপনারা দুজনই এক কথা বলছেন যে মানুষ জানে কাকে ভোট দেবে, জিততে পারবে তাকে ভোট দেবে। তাহলে কংগ্রেসকে আপনারা ওই ধর্তব্যের মধ্যে আনছেন না? কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়, আরও সব দু একটা পার্টি যারা হয়েছে কোনো ফ্যাক্টর হবে না। মানুষ বুঝে গেছে যে ভোট কাটলে অন্য কারোর সুবিধা হবে। হুমায়ুন কবির কতটা ফ্যাক্টর হবে মালদায়? হুমায়ুন কবিরকে তো আমি কোনো ক্যান্ডিডেটও মনে করছি না, পার্টিও মনে করছি না। যার সকালে এক কথা, যে সন্ধ্যায় এক কথা, সে কোনোদিন রাজনৈতিক দলের লিডার হতে পারে না। মুসলমান ভোট ভাগ হয় না বলছেন আপনি? এত কেন মুসলমানদেরকে আপনারা ভাবছেন যে এরকম দলকে ভোট দেবে, যে সকালে এক কথা বলে, সন্ধ্যাবেলা এক কথা বলে, পরের দিন আবার চেঞ্জ করে আর একটা কথা বলে দেয়? তাহলে মুসলিমদের এতটা কেন আপনারা ভাবছেন যে আমরা এতটাই মানে সচেতন নয় যে আমরা তাকে ভোট দেব? আর ওই জায়গায় নেই মুসলিম। মালদা জেলার প্রাণকেন্দ্র ইংরেজবাজার। গতবার ইংরেজবাজার জিতেছিলেন বিজেপির শিরূপা মিত্র চৌধুরী। এবারে বিজেপি প্রার্থী করেছে যুবনেতা অম্লান ভাদুড়িকে। অম্লান আবার ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতাও বটে। এখানেই শুয়ে আছেন মালদার একদা মুকুটহীন সম্রাট বরকত গনি খান চৌধুরী। আর বরকত গনি খান চৌধুরী মালদায় কংগ্রেসের
প্রধান চ্যালেঞ্জ হলো নিজের ভোট ধরে রাখা। 2021 সালে তৃণমূল ঝড়ের সামনেও এই জেলায় 10 থেকে 12% ভোট পেয়েছিল কংগ্রেস, আর 2024 লোকসভায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 30%-এরও বেশি। কংগ্রেসের সামনে এবারের ভোটে সবথেকে বড় চ্যালেঞ্জ মালদা থেকে আসন জিতে বিধানসভায় খাতা খোলা। আর কংগ্রেস যদি তার নিজের ভোট শতাংশ ধরে রাখতে পারে তাহলে সবথেকে বড় বিপদ কিন্তু তৃণমূল কংগ্রেসের। গনি খানের পরিবারের লেগেসি এটা তো আজকের নয়, দীর্ঘদিনের, এতদিন ধরেই আছে। আমি কংগ্রেসে ছেড়ে তৃণমূলে চলে গেছিলাম, তখনও বজায় ছিল, এটা 100% বজায়ই থাকবে। ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন গনি পরিবারের সদস্য মৌসম বেনজির নূর। তার কংগ্রেসে ফেরা বাড়তি অক্সিজেন জুগিয়েছে হাত শিবিরকে। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির মধ্যে কয়েক মাস ধরেই আলোচনাটা চলছিল। 2019 সালে যখন ইশাদার আমি আলাদা আলাদা লড়াই করেছিলাম, আমরা তো সবাই বরকত সাহেবকে দেখেই রাজনীতিতে এসেছি, ওনার জন্যেই আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি। তো বিশেষ করে মা এবং ইশাদার বাবা টালু মামা, ওনারাও খুব ক্লোজ ছিলেন। ইশাদার আমি এমনি ইন জেনারেল ফ্যামিলিতেও আমরা খুব ক্লোজ, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছিলো যে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলাম। তাতে যথেষ্ট ফ্যামিলির মধ্যেও একটা স্ট্রেন পড়েছিল, মানুষের মধ্যে একটা স্ট্রেন পড়েছিল, কারণ বরকত সাহেবকে সবাই ভালোবাসেন, বরকত সাহেবের ফ্যামিলিকে সবাই ভালোবাসেন। মালতীপুর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মৌসম। গত লোকসভা ভোটে 2024 লোকসভা ভোটে মালতীপুর কেন্দ্র থেকে কংগ্রেস এগিয়েছিল 11,000-এরও বেশি ভোটে। ফলে সেফ সিটে মৌসম জিততে পারেন কিনা সেটাই এখন দেখা। কোনো ইলেকশনই সহজ না। আমার জীবনের মানে ইলেকশন পলিটিক্সের যা অভিজ্ঞতা, আমি এখন অবধি মনে হয় 6টা ইলেকশন ফাইট করেছি। কোনো ইলেকশনই আমার সহজ মনে করা হয়নি এবং আমি যথেষ্ট পরিশ্রম করেছি। এবারও আমার পরিশ্রমের কোনো ত্রুটি থাকবে না, 100% আমি দেবার চেষ্টা করব, বাকি মানুষের উপর। একটি কেন্দ্রের কথা না বললেই নয়, সেটা হলো সুজাপুর। 1957 সাল থেকে 1977 দীর্ঘ কয়েক দশক সুজাপুরের বিধায়ক ছিলেন বরকত গনি খান চৌধুরী। তারপরেও সুজাপুর মূলত কোতোয়ালির সদস্যদের হাতেই থেকেছে। এই প্রথম 2026 বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী করেছে কোতোয়ালির বাইরের কাউকে। কিন্তু আমরা ফ্যামিলি মনে করি গ্রেটার কংগ্রেস ফ্যামিলি, যারা কংগ্রেসের ভ্যালিউজ, কংগ্রেসের সেবা পরিষেবার উপরে বিলিভ করে, বরকত সাহেবের বা মহাত্মা গান্ধীর ভ্যালিউজকে বিলিভ করে, ওটা হচ্ছে কংগ্রেস পরিবার। তো নন নেসেসারি একটা ব্লাড লোক, মানে ব্লাড রিলেশনকে যে সব সিটে আমরা দাঁড়াতে পারবে না। আর আমার মনে যে বিশ্বাস ছিল বরকত গনি খান সাহেবের, সেই বিশ্বাস আমাদের কংগ্রেস পার্টির সঙ্গে আজকেও আছে, রাহুল গান্ধীর কাছে আছে, সরকারিভাবে সঞ্জয় গান্ধীর কাছে আছে, আমাদের সঙ্গে আছে। সুজাপুরে এইবার গনি পরিবারের কেউ প্রার্থী দেননি, কেন মনে হচ্ছে? সাবিনা ইয়াসমিন দাঁড়িয়েছেন, ইচ্ছে করো না? আমি তো ওয়েলকাম করেছিলাম যে সুজাপুর বিধানসভায় কোতোয়ালি পরিবার থেকে কেউ আসুক। আমি ওয়েলকাম করেছিলাম যখন শুনছিলাম যে আসবে হয়তো মৌসম নূর। আমাকে সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করছিলেন যে মৌসম আসবে কীভাবে, এবং ওয়েলকাম করছি, ভালোই হবে। আর এটা আমার প্রথম লড়াই নয়। 2016-এ যখন আমি কংগ্রেস থেকে লড়াই করেছিলাম, তখন কোতোয়ালি কিন্তু আমাকে মেনে নিয়েছিল না। তখন আমার এগেনস্টে শেহনাজ কাদরিকে নির্দল ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল এবং পুরো পরিবার নির্দল ক্যান্ডিডেটকে সাপোর্ট করে তারা ভোট করেছিল। তখনও কিন্তু সাবিনা ইয়াসমিন জিতেছিল। এটা আর একটা বদলার লড়াই। ওই বদলা বলবো না, কিন্তু রাজনৈতিক তো বদলা, ব্যক্তিগত কোনো বদলা নেই, রাজনৈতিক তো বদলা, রাজনীতি তো বদলা থাকবে। সুজাপুরের লড়াই এবার আরও একটা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবিনা ইয়াসমিন মালদায় তৃণমূলের অন্যতম মুখ, মোথাবাড়ির বিধায়ক ছিলেন, রাজ্যের মন্ত্রী। সাবিনা ইয়াসমিন এবার মোথাবাড়ি ছেড়ে এসে লড়ছেন এই সুজাপুরে। সুজাপুরে কংগ্রেস আর তৃণমূলের দুই হেভিওয়েটের লড়াই ঘিরে এখন তুমুল উত্তেজনা।
একদিকে সাবিনা ইয়াসমিন এলেন সুজাপুরে, আর অন্যদিকে কোতোয়ালির বাইরে সুজাপুরে প্রার্থী দিল কংগ্রেস। এ নিয়ে দুয়ে দুয়ে 5 করার চেষ্টা করছে রাজনৈতিক মহল। গৌড়ের মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলতেই হয়, এই মাটি রাজনীতি বোঝে, এই মাটি অঙ্ক বোঝে। তাই লড়াই কারোর জন্যই খুব একটা সহজ নয়। বিজেপি তার জমি পোক্ত করে ফেলেছে, আর তৃণমূল আর কংগ্রেসের মধ্যে লড়াই জমি দখলে। গোটা মালদা জেলা ঘুরলাম। 2021 সালে মালদায় 12টি সিটের মধ্যে তৃণমূল পেয়েছিল 8টি, বিজেপি পেয়েছিল 4টি। এবারে গোটা মালদা জেলা ঘুরে দেখার পর আমার মনে হয়েছে এসআইআর আবহে যদি মুসলমান ভোট এক কাট্টা হয় তাহলে তৃণমূল হয়তো তাদের আসন কিছুটা হলেও ধরে রাখতে পারবে, আর যদি মুসলমান ভোট ভাগ হয় তাহলে তৃণমূলের পক্ষে কিন্তু এবার ফল অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা। তবে গোটা জেলা ঘুরে ফিরে দেখে কথা বলে আমার যেটা মনে হয়েছে সেটা হলো এবারে এই জেলা থেকে তৃণমূল কিন্তু 4টির বেশি আসন পাওয়া প্রায় অসম্ভব। বিজেপির আসন বাড়বে এবং কংগ্রেস কিন্তু খাতা খুলতে পারে।